ওয়ালাইকুম সালাম। নাসরিন আহমেদ। নাসরিন আহমেদের ওয়াচিং কেমন আবির? বনিয়ামিন ওয়ালাইকুম সালাম। রোহান ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রায় শেষ পর্যায়ে 16.4-এর 1-2টা হয়তো অঙ্ক রয়ে গেছে, বাকি সব শেষ। ঠিক আছে, তো বাকি একটা যেটা রয়ে গেছে এটা আমরা করবো আর কি। সবাই বই খাতা নিয়ে রেডি হও। পৃষ্ঠা নাম্বার 325 বের করো সবাই। ঠিক আছে, আমরা গত ক্লাসে কত পর্যন্ত করেছিলাম? 18, তাই না? গত ক্লাসে 18 করেছিলাম, আজকে করব 19। 19টা সহজ একটা অঙ্ক। ঠিক আছে, আচ্ছা 19 নাম্বার বের করো। দেখো, শুরু করে দিই ইনশাআল্লাহ। চিত্রে বর্গক্ষেত্র এবং বৃত্তকলা বিভক্ত। উপরের অংশটাকে বলা বৃত্তকলা, এটা কিন্তু পুরোপুরি বৃত্ত না। আর নিচের অংশটা হলো একটা বর্গক্ষেত্র। দেখো 4টা দাগ দেওয়া আছে, এই সবগুলো বাহু সমান এবং 12 একক করে এখানে। তো বর্গের কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা নির্ণয় করো। বর্গটার কর্ণের দৈর্ঘ্য কত হবে আর পরিসীমা কত হবে। তারপরে কি লিখছে? এম এম রহমান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হবি এত লাইক পরে নয় নাকি? আচ্ছা ঠিক আছে, ওইগুলো লেখো। 16 নাম্বার পরে 26 9 তো করে দিছি। 16 কত? 16.3। নয় করি নাই, 16.3 9 করি নাই। হ্যাঁ, কাব্য বসা বললাম। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু। আচ্ছা, এটা শেষ করে নিয়ে আমরা করবো ইনশাআল্লাহ। দেখো 19 নাম্বার, চিত্রে বর্গক্ষেত্র বৃত্তকলা বিভক্ত। বৃত্তকলা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা দেওয়া আছে। বর্গের বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 12। বর্গের বাহুর দৈর্ঘ্য 12 একক। এখানে কিন্তু সেন্টিমিটার বা মিটার এরকম কিছু বলে নাই, বুঝছো? 12 সেন্টিমিটার এমন দেওয়া আছে। চিত্রে বর্গক্ষেত্র বিভক্ত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পরিসীমা সম্পূর্ণ আচ্ছা তাহলে দেখো, শুরু করে দিই। 19 নাম্বার 16.4 19 দেওয়া আছে। বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে
বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা a ধরে নিলাম। হ্যাঁ, সমান 12 একক। একক লিখছি কেন এখানে, কিন্তু সেন্টিমিটার বা মিটার কিছু লেখা নেই। দেখো 12 লেখা আছে, যদি সেন্টিমিটার লেখা থাকে তাহলে আমরা সেন্টিমিটার লিখবো, আর যদি মিটার লেখা থাকে আমরা মিটার লিখবো, ওটা কোনো সমস্যা না। ঠিক আছে, আর কিছুই লেখা না থাকলে আমরা এই কিছু যদি লেখা না থাকে তাহলে আমরা একক লিখবো আর কি। ঠিক আছে, একক যা লেখা থাকে আমরা তা লিখবো, এটা কোনো সমস্যা নাই। পেজ কত? 325। তুমি লেটে আসলে সমস্যা কি? গত ক্লাসে যা করছি তারপরে তাই করবা, তাই না? আচ্ছা, বর্গের বাহু দৈর্ঘ্য a হলো 12 একক। তাহলে আমাদের বের করতে হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য। সুতরাং বর্গের কর্ণের সূত্র আছে না? বর্গের কর্ণের সূত্র কি? a√2। ঠিক আছে, বর্গের কর্ণ হলো a√2, a হলো 12 আর √2 একক। 12 কত হয়? ক্যালকুলেটর দেখো, আমার ক্যালকুলেটর কই গেল? √2 করো। আচ্ছা, 12 তারপরে √2 16.97 না? 3 ঘর নিতে পারো ইচ্ছা করলে। হুম, 16.971 এত একক প্রায়। এটা একটা অ্যানসার হয়ে গেছে। ঠিক আছে, এটা আসছে আসলে এরকম 16.9705 মনে হয়, এরকম একটা আসছে। এই জন্য আমরা 971 লিখছি, 96 না, 9705। তো এখন যদি আমরা এরকম 5 বাদ দিয়ে দিই তাহলে এটা 1 বেড়ে গেছে, 971। 2 ঘর লেখলে কোনো সমস্যা নাই, 97 লেখো তাতেও সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এটা হলো কর্ণের দৈর্ঘ্য এবং পরিসীমা। বর্গের পরিসীমা মানে কি? পরিসীমা মানে 4 বাহুর যোগফল। ঠিক আছে, এবং পরিসীমা ইকুয়াল টু 4a, মানে বাহুটাকে 4 দ্বারা গুণ করলে হয়ে যাবে, মানে 4 বাহুর যোগফল। ঠিক আছে, আচ্ছা তাহলে 4a, তাহলে 4 ইনটু কত? 12 একক। ঠিক আছে, তো 4 বার 48, 48 একক। ঠিক আছে, তবে বই যদি এরকম ইয়া থাকে, ওই যে সেন্টিমিটার মিটার এরকম লেখা থাকে তখন কিন্তু একক লিখবা না। সেন্টিমিটার মিটার এগুলো যদি লেখা থাকে তখন আমরা সেন্টিমিটার মিটার যেটা থাকে ওটা লিখবো। ঠিক আছে, কিছুই লেখা না থাকলে তখন আমরা একক লিখবো। যেমন এখানে কিছু লেখা নাই, এই জন্য আমরা শুধু 12 লিখতেছি। ঠিক আছে, 12 একক লিখতেছি। আচ্ছা, তারপর সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল। এই যে দেখো বর্গক্ষেত্র আর উপরে যে বৃত্তকলা দেওয়া আছে, টোটালটার ক্ষেত্রফল কত হবে? সম্পূর্ণ ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এখানে দেখো সম্পূর্ণ ক্ষেত্রটা দুইটা অংশে বিভক্ত, একটা বর্গক্ষেত্র আর একটা হলো বৃত্তকলা। কোশ্চেনে লেখা আছে শুরুতে যে এই বর্গক্ষেত্র এবং বৃত্তকলা বিভক্ত চিত্রটি। ঠিক আছে, তো বর্গক্ষেত্র এবং বৃত্তকলা বিভক্ত হলে তাহলে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তকলার ক্ষেত্রফল বের করব। তাহলে তো হলো। আচ্ছা, এবার খ নাম্বার। আচ্ছা, নিচে লিখি, পরে উপরে গুলো মুখে লিখবো আর কি। খ, ছটা চিত্রটা আঁকো, একটা চিত্র আঁকলে এই জায়গায় শেষ হয়ে যাবে। আচ্ছা, উপরটা মুছে দিই। হ্যাঁ, এটা ক, সরি এটা ক দিয়ে দাও। এই যে এখানে ক দিবা। ঠিক আছে,
ক। এবার লিখবো আমরা খ। আচ্ছা, এবার খ নাম্বার লেখো। আচ্ছা, খ। খ হলো চিত্রটা আঁকো সবাই। প্রথমে একটা বর্গ আঁকবা, স্কেল দিয়ে এঁকে ফেললেই হবে, ঠিক আছে? বর্গ এঁকে সবগুলো বাহু যেন সমান হয় এরকম একটা বর্গ আঁকবা, এঁকে তারপরে যেটা দিবা এখান থেকে, ঠিক আছে? এ কি দেওয়া আছে দেখো, এ বি সি ডি, এ বি সি ডি, এটা হলো ই। এখানে এটা এটা এই সবগুলো বাহু সমান, তার মানে 12। ঠিক আছে? আর এখানে ডিগ্রি দেওয়া আছে 30 ডিগ্রি, এই জায়গায় দেওয়া আছে 30। আচ্ছা, তারপর দেখো সম্পূর্ণ ক্ষেত্রে ক্ষেত্রফল। এবার আমরা দুইটা অংশ বের করব। চিত্রে এবিসিডি একটি বর্গ, চিত্রে কি এবিসিডি একটি বর্গ যার বাহুর দৈর্ঘ্য হলো 12 একক, ঠিক আছে? এবিসিডি বর্গ যার বাহুর দৈর্ঘ্য 12। দেখো চিত্রে এবিসিডি একটি বর্গ, ঠিক আছে? আগে বর্গটা বের করি, তারপরে বৃত্তকলার বের করবো। কেউ ইচ্ছা করলে আগে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারো, পরে বর্গটাও করতে পারো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে সুতরাং এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল সমান 12 স্কয়ার। এত বর্গ একক, তাই না? বাহু স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা হলো 144 বর্গ একক। আচ্ছা, এটা হলো বর্গের ক্ষেত্রফল। এবার এডিই বৃত্তকলার ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, এডিই, আবার এডিই বৃত্তকলার ক্ষেত্রফল এখানে দেওয়া আছে। আবার কেন্দ্র উৎপন্ন কোণ থিটা সমান দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে? আর বৃত্তকলার ব্যাসার্ধ, আবার বৃত্তকলার ব্যাসার্ধ কিন্তু এই যে এডি, এটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধটা দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 একক, ঠিক আছে? আবার এডিই একটি বৃত্তকলা, না বৃত্তকলা যার ব্যাসার্ধ আর সমান 12 একক, ঠিক আছে? আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি, ঠিক আছে? এবার লিখবা সুতরাং বৃত্তকলার ক্ষেত্রফল theta by 360 into pi r square, এত বর্গ একক, ঠিক আছে?
এখন মান বসিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে, থিটার মান তো আমরা জানি, পায়ের মান জানি, আর এর মান জানি, উপরে বসাই যে সবগুলো আর নিচে 360। দেখো ইকুয়াল টু সবগুলো উপরে এইভাবে লিখে দিতে পারো ইচ্ছা করলে। থিটা হলো 30, এখানে কিন্তু কোনো একক লিখবা না, 3.1416 ইনটু আর হলো 12 স্কয়ার, আর নিচে লিখবা 360, এত বর্গ একক। ঠিক আছে, এটা অবশ্য একবারে করে দিলেও পারো। দেখো 30 ইনটু 3.1416 গুণ কত, 144, 12 স্কয়ার, 144 ভাগ দিয়ে দিই একবারে 360, তাহলে 37.699, 37.699 এত বর্গ একক প্রায়। ঠিক আছে, আচ্ছা তাহলে সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এই যে 104 বর্গের ক্ষেত্রফল প্লাস এডি বৃত্তগলা ক্ষেত্রফল, এটা আর এটা যোগ করে দাও। সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল সুতরাং সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 144 প্লাস 7.699 এত বর্গ একক, বর্গ একক। ঠিক আছে, মানে যোগ করে দাও 144 যোগ 37.699, তাহলে 181.699, 181.699 এত বর্গ একক প্রায়। এটাই आंसर। ঠিক আছে, এনি आंसर দিয়ে দিবা। 181.699 প্রায় লিখে দিবা। এই আদিত্য চুপ থাকো, আদিত্য একটু বেশি কথা বলতেছে না। আচ্ছা তাহলে এটা গেল 6 নাম্বার। এবার গ নাম্বার দেখো। আচ্ছা গ নাম্বার বলছে, তোমরা কোশ্চেন প্রশ্ন দেখো, তোমরা যদি এত কথা বলো তাহলে কেমন হবে বলো? হ্যাঁ, এত কথা বললে অঙ্ক হয়? 181 সাহায্য দিই। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো। পরেরটা বলছে কি, বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট, বর্গের বাহু কত 12, তো বর্গের বাহুর দৈর্ঘ্য যত, দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ কোন বৃত্তে অন্তর্লিখিত। তাহলে ষড়ভুজ মানে কি, যে ভুজের 6টা বাহু থাকে, আর সুষম ষড়ভুজ মানে কি, যে ষড়ভুজের প্রত্যেকটা বাহু সমান, এটা হলো সুষম ষড়ভুজ। সুষম বাহু মানে হলো সবগুলা বাহু সমান হলেই তাকে সুষম বলা হয়। ঠিক আছে, যে কোনো সুষম বহুভুজ, অর্থাৎ বহুভুজের যে কয়টা বাহু থাকবে সবগুলা বাহু সমান হলে এটাকে বলা হয় সুষম বহুভুজ। ঠিক আছে, বহুভুজ বলতে 3টা বাহু হইতে পারে সর্বনিম্ন, তার 3টা বাহু, 4টা হইতে পারে, 5টা হইতে পারে, 6টা, 7টা, 8টা, 9টা, যতটা হোক, এটা হলো বহুভুজ। তো 6টা বাহু থাকলে আমরা এটাকে ষড়ভুজ বলি আর কি। তো সুষম ষড়ভুজ মানে কি, সুষম হলো সবগুলা বাহু সমান হলে তাকে সুষম বলা হয়। সুষম ষড়ভুজ মানে ষড়ভুজের প্রত্যেকটা বাহু সমান। ঠিক আছে, তো বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট মানে বর্গের বাহু 12, তাহলে আমাদের এই সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 12 নিতে হবে। ষড়ভুজের প্রত্যেকটা বাহু 12 সেন্টিমিটার করে, মানে 12 একক করে। আচ্ছা এটা বলছে বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ কোন বৃত্তে অন্তর্লিখিত হলে, অর্থাৎ বৃত্তের ভিতরে
যেমন ধরো চতুর্ভুজ আমরা পড়ছি কিন্তু এরকম চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত এরকম পড়ছি না আমরা। চতুর্ভুজটার শীর্ষবিন্দু দিয়ে যদি বৃত্তটা যায় এটাকে বলা হয় চতুর্ভুজটা বৃত্তে অন্তর্লিখিত। তদ্রূপ আমাদের এখানে বলছে ষড়ভুজটা বৃত্তে অন্তর্লিখিত। বৃত্তে অন্তর্লিখিত একটা ষড়ভুজ, তাহলে কিন্তু এখানে ষড়ভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয় তার মানে ষড়ভুজের এই 6টা শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা গেছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। তাহলে বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট কোনো সুষম ষড়ভুজ কোনো বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল। অনধিকৃত অংশের ক্ষেত্রফল তো তোমরা বুঝছো, কালকে আমরা পড়াইছিলাম মনে হয় কোথায় যেন একটা, যে অনধিকৃত অংশে ঘাস লাগানো হয়েছিল, তাই না? অর্থাৎ বৃত্তের মধ্যে সুষম ষড়ভুজটা আঁকার পরে এই ষড়ভুজ ছাড়া বাকি যে জায়গাটুকু রয়ে গেল ওইটাকে বলা হয় অনধিকৃত অংশ। দেখো এটা আমরা একটু লিখি। 1 নাম্বার, একটা বৃত্ত আঁকো, সবাই এটা আঁকতে হবে। ঠিক আছে, একটা বৃত্ত আঁকো। আচ্ছা 2 নাম্বার, আচ্ছা প্রথমে আঁকবা কি একটা বৃত্ত, তো বড় করে আঁকো, এটা ধরো কেন্দ্র, সাপোজ কেন্দ্র। এখন এটার মধ্যে আমরা একটা সুষম ষড়ভুজ আঁকবো। ষড়ভুজ মানে সবগুলা বাহু যেন সমান হয়। ঠিক আছে, তো এখন সবগুলা বাহু সমান করে আঁকতে হবে। আচ্ছা তাহলে সবগুলো আবার সমান করে কিভাবে আঁকবা? বেঞ্জিন আছে না, বেঞ্জিন যা আঁকো না তোমরা, 6টা বাহু, তো এটা এরকম আঁকতে হবে। 6টা বাহু যেন আনুমানিক সমান করে আঁকবা আর কি। এখান থেকে শুরু করি আমরা। এখানে যদি 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা তাহলে দেখো আনুমানিক সমান করে আঁকার চেষ্টা করতেছি। এই যে ধরো একটা বাহু দিলাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ঠিক আছে, 6টা বাহু সমান। ঠিক আছে, নিলয় কেমিস্ট্রি, হ্যাঁ কেমিস্ট্রি শুরু হবে একটু পরে, দাঁড়া। আচ্ছা তাহলে দেখো আমরা বেঞ্জিন আঁকলাম একটা সুষম ষড়ভুজ। ঠিক আছে, এই ষড়ভুজের অনধিকৃত অংশ, অনধিকৃত অংশ মানে এই যে ভিতরে ফাঁকা বাইরে যে জায়গাগুলো রয়ে গেল, অর্থাৎ এই ষড়ভুজের বাইরে কিন্তু বৃত্তের ভিতরে এই জায়গাগুলো হলো অনধিকৃত অংশ। এটা কিভাবে বের করব? আগে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব, বৃত্তের ক্ষেত্রফল বের করব আর ষড়ভুজের ক্ষেত্রফল বের করব। বৃত্তের ক্ষেত্রফল থেকে ষড়ভুজের ক্ষেত্রফল মাইনাস করে দিলেই তুমি অনধিকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য তো 12 বলেই দিছে এখানে। দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট সুষম ষড়ভুজ, বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট, বর্গের বাহু তো 12 দেওয়া আছে, তাহলে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 12 হবে। তাহলে দেওয়া আছে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এটা নামগুলো আমরা দেব একটু পরে। ঠিক আছে, নাম দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। ধরো এ
বি সি ডি ই এফ, এটা হলো কেন্দ্র, ঠিক আছে, ও, ঠিক আছে। নিলে তো বেশি কথা হবে। দেওয়া আছে, লেখো, দেওয়া আছে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য এ ধরে নি, এর সমান 12 একক, ঠিক আছে। সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, তাহলে ষড়ভুজের বাহু থাকে কয়টা? ষড়ভুজের বাহুর সংখ্যা হলো কয়টা? 6টা, তাই না? নাম হচ্ছে ষড়ভুজ। এবং সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা n সমান 6, ঠিক আছে। বাহুর সংখ্যা হলো 6টা। তাহলে এখন আমাদের এখানে একটা সূত্র আছে, এটা জানো কিনা তোমরা? n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। আমরা জানি, দেখো, আমরা জানি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। বহুভুজের ক্ষেত্রফল n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইড বাই n, এটা জানো সবাই? এটা কিন্তু n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল, এটা কিন্তু সুষম হওয়া লাগবে, বুঝছো? সুষম হলে লিখলে, আর না হলে হবে না। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের, এটা আছে তোমাদের বইয়ে, আমি দেখাই। এই এটা সম্ভবত n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল, n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম লেখা, এখানে সুষম বহুভুজের ক্ষেত্রফল। এটা পৃষ্ঠা নাম্বার, দেখো পৃষ্ঠা নাম্বার 308 পৃষ্ঠা, দেখো 308 পৃষ্ঠা ঠিক উপরের দিকে, উদাহরণ 15 ঠিক উপরে, 308 পৃষ্ঠা উদাহরণ 15 ঠিক উপরে দেখো লেখা আছে n সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের ক্ষেত্রফল n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, ঠিক আছে। এটা হলো সুষম বহুভুজ। বহুভুজ বলতে তিনটা ত্রিভুজ হলে কিন্তু এটা দ্বারা বের করা যাবে যদি এটা সুষম হয়, ঠিক আছে। আচ্ছা, এবার এটা হলো সুষম বহুভুজ, তাহলে আমরা বের করব এবার ষড়ভুজ, ঠিক আছে। আমরা বের করব কি? তাহলে আমরা অঙ্কে যাই। তাহলে n এ কিন্তু সুষম বহুভুজ বলছে, সুষম যদি পঞ্চভুজ হয় তাও আমরা এটা বের করতে পারবো, সুষম চতুর্ভুজ হলেও পারবো, ঠিক আছে। সুষম ত্রিভুজ হলেও আমরা পারবো, সুষম অষ্টভুজ হলেও আমরা পারবো, যে কোনো সুষম হইলেই হবে, ঠিক আছে। তাহলে সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সুতরাং সুষম
হলো সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, ষড়ভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু, এই যে দেখো এটার মধ্যে মান বসাই দেব। ষড়ভুজ হলে n হলো, n মানে কি বাহুর সংখ্যা 6টা, তাহলে n স্কয়ার, n মানে 6 ইনটু a কত 12, n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি, n মানে 6, ঠিক আছে, এত বর্গ একক, ঠিক আছে। এটা হিসাব করলে তো হয়ে যায়, হিসাবটা তোমরা নিজেরাই পারবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে এটা কত হয় 12 স্কয়ার গুণ 6 ভাগ 4, একবার করে দাও। তাহলে 144 গুণ 6 না ভাগ 4, একবার দিয়ে দেই 216। দেখো 216 আর cot কত হয় 6 3 30 ডিগ্রি না বর্গ একক, 216 cot 30 ডিগ্রি মান কত, এটা তোমরা জানো, cot 30 ডিগ্রি মান √3, তাই না? তাহলে 216 216 √3 এত বর্গ একক। তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম, এবার √3 মান বসাই দাও একবারে। 216 √3 কত হয় দেখো, 216, তারপর √3, এটা হলো 374.1297, তাহলে 374.123 দিলাম, এত বর্গ একক প্রায় 1229 আছে, তো এই জন্য 123 করে দিলাম আর কি, ঠিক আছে। হ্যাঁ 123 দাও, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা কিন্তু আমরা বের করলাম ষড়ভুজটার ক্ষেত্রফল, এবার আমরা বের করতে হবে বৃত্তের ক্ষেত্রফল। এখন বৃত্তের ক্ষেত্রফল বের করতে গেলে এদিকে খেয়াল করো, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার, মানে বৃত্তের ব্যাসার্ধটা জানলে আমাদের হয়ে যেত, ঠিক আছে। তো বৃত্তের ব্যাসার্ধ কত হবে, যেহেতু এই সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ হওয়ার কারণে বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ হবে এই যে ধরো OA বা OB, এই যে OA OB OC OD OE OF যে কোনোটা, এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যেহেতু এই বৃত্তের সুষম ষড়ভুজটা হলো সুষম, ষড়ভুজটা সুষম হলে বর্গের বড় ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, যে AB BC CD এগুলা বর্গের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসার্ধ সমান, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা লিখি, দাঁড়াও তাহলে লেখো, সুতরাং বর্গের, আমরা লিখে দেই, মুছে দেই উপরের দিকে নাকি, এগুলো মুছে দিলাম। লেখো আবার, বৃত্তের ব্যাসার্ধ আর সমান 12 একক, মানে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য যত বৃত্তের ব্যাসার্ধ হবে তত, ঠিক আছে। আচ্ছা তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা জানি, তো বৃত্তের ক্ষেত্রফল এটা তো সবাই পারবে, তাই না। বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ পাই আর স্কয়ার করে ফেলো। সুতরাং
বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কয়ার, এত বর্গ একক। তাহলে 3.1416 ইনটু আর হলো 12, এত বর্গ একক। এখানে দেখো সুষম যদি এই সর্বশেষ যদি সুষম না হইতো তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসার্ধ সমান হতো না, ঠিক আছে? আদিত্য কি একটু বেশি কথা বলতেছে মনে হইতাছে? আদিত্য তুমি কিন্তু চুপ থাকো, বুঝছো? তুমি যদি চুপ না তো তোমার যখন পাই আমি তখনই মার দিব, ঠিক আছে? তারিকুল হাসান বলছে স্যার কেমনে 12 হলো? বৃত্তের ব্যাসার্ধ বর্গের বাহুর দৈর্ঘ্য কত? আরে বর্গের বলে সরি, এই যে সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য কত? সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য হলো 12। সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য 12। তো যেহেতু সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 12, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 12 হবে। কারণ এটা 12 ভাগ করলে এই ভাগের সমান এই ভাগগুলা হয়, ঠিক আছে? তো এটা আর এখানে প্রমাণ করা লাগবে না, কিন্তু সুষম বহুভুজের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসার্ধ সমান, ঠিক আছে? এই জন্য বৃত্তের ব্যাসার্ধ আর সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য একই হবে। তো এখন এটা কত হয় দেখো, ক্যালকুলেটরে বের করো। ওই ক্যালকুলেটর আমার কই গেল? করছো? নিজেরা করতে পারো না? এটা এটা কেমন কথা হলো? বাহু আর বৃত্তের ব্যাসার্ধ এক না কেন? এক না কেন কি লিখছে মাহিন? তাহলে স্যার বর্গের বাহু আর বৃত্তের ব্যাসার্ধ, হ্যাঁ বর্গের বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাসার্ধ তো একই হয়। তুমি যদি বৃত্তটা শোনো, বর্গটা যদি বৃত্তে অন্তর্লিখিত হয় তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য বৃত্তের, কেন তুমি এটা দেখো, এই যে 16.3 16.3 দেখো 318 পৃষ্ঠা, 318 পৃষ্ঠা চিত্র আছে 4টা। 4 নাম্বার চিত্রটা দেখো, এখানে বৃত্তের ব্যাসার্ধ আর বর্গের বাহুর দৈর্ঘ্য তো সমান, ঠিক আছে? বৃত্তটা যদি বর্গে অন্তর্লিখিত হয় তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য আর হলো বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। 318 পৃষ্ঠা 4 নাম্বার চিত্রটা দেখো তুমি, ঠিক আছে? এটা কিন্তু বর্গের বাহুর দৈর্ঘ্য না, সরি, বৃত্ত অন্তর্লিখিত হলে তা না, অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য অর্ধেক হবে বৃত্তের ব্যাসার্ধ, কারণ বৃত্তটা তো ভিতরে, ঠিক আছে? আর এখানে তো এটা তো এই ব্যাস তো হবে না, ব্যাস তো এই বাহু তো এটা এখান থেকে এই পর্যন্ত। আর তুমি 4 নাম্বার চিত্রটা দেখো, এটা যদি তুমি বর্গের বাহুর দৈর্ঘ্য তো হয়ে যায় বৃত্তের ব্যাস, ঠিক আছে? বর্গের বাহুর দৈর্ঘ্য হলো বৃত্তের ব্যাস। আচ্ছা তাহলে কত হইল? 144 না, গুণ 3.1416, তাহলে 452.3904, 3940 না তো 04 না, 452.3904, 452.3904 এত বর্গ একক প্রায়, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার দেখো, সুষম বহুভুজের ক্ষেত্রফল পাইছো আর বৃত্তের ক্ষেত্রফল পাইছো। বৃত্ত মানে এটা, তাহলে বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি সুষম বহুভুজ মানে এটা হলো ষড়ভুজের ক্ষেত্রফল বাদ মাইনাস করো, তাহলে অনধিকৃত অংশের ক্ষেত্রফল পাইবা। এবার দেখো, সুতরাং অনধিকৃত অংশের
অনধিকৃত অংশের ক্ষেত্রফল। সুতরাং অনধিকৃত অংশের, সুতরাং অনধিকৃত অংশের ক্ষেত্রফল, অংশের ক্ষেত্রফল ইকুয়াল টু, এই যে এটা থেকে বৃত্তের ক্ষেত্রফল থেকে ওটা মাইনাস করে দাও, ক্ষেত্রফল আমি নিচে লিখি সমান 452.3904 মাইনাস 374.123 এত বর্গ একক। ঠিক আছে, তাহলে এটা মাইনাস করো, মাইনাস 374.123, তাহলে 78.267 3 গুণ নিলাম, অসুবিধা নেই, 4 গুণ লিখতে পারো, বর্গ একক প্রায়, এটাই आंसर। ঠিক আছে, আচ্ছা তাহলে আশা করি সবাই পারবে না। 78 আচ্ছা তারপরে দেখো এটা হয়েছে সবার লেখা, হ্যাঁ বর্গ একক প্রায়, হ্যাঁ গুড। আচ্ছা তারপরে 20 নাম্বারটা একটা জ্যামিতি, এটা দরকার নাই বুঝছো, জ্যামিতি প্রমাণ করতে হবে আর কি, আবার তাকে উপপাদ্য আমরা করব এখন 21। কি লিখছে মাহিন স্যার? 318 পরীক্ষা দেশি বার 318 করি, প্রায় PRITH প্রায় দেখছি বার গ্যাঞ্জাম আছে মানে, এটা কি মাশরাফি মাইন কি লেখছো? 318 দেখছি কিন্তু গ্যাঞ্জাম আছে, তোর আবার কি? আচ্ছা ঠিক আছে, বর্গের বাহু বৃত্তের ব্যাস, হ্যাঁ বর্গের বাহু তো বৃত্তের ব্যাসের সমান, ব্যাসার্ধ না, ব্যাসার্ধ তো অর্ধেক হবে, হ্যাঁ ঠিক আছে, এটা তো বললামই তখন আমি, বর্গের বাহুর দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাস। তো বর্গ তো হইলো, দেখো বর্গ তো হইলো এরকম, বর্গ তো হইলো এই যে একটা 4টা বাহু, ঠিক আছে, এটা যদি বাইরে হয় এক, ভিতরে সরি, আর এটা তো বাহিরে বুঝছো, তো ভিতরে এখানে যেটা আছে এটা হলো এরকম, তো এটা এই বাহুর দৈর্ঘ্য আর বৃত্তের ব্যাস তো এক, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হলো বর্গের বাহুর অর্ধেক, আর এটা তো হলো ভিতরে, যদি তুমি মাহিন যদি তুমি প্রত্যেকটা কৌণিক বিন্দু যোগ করে দাও তাহলে দেখবা
6টা তুমি সমবাহু ত্রিভুজ পাইবা, ঠিক আছে? ভিতরেরটা বইয়ে নাই না, ভিতরেরটা তো বইয়ে নাই। এই কথা বলো না। দেখো 21 নাম্বার, একটি বর্গের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। একটি বর্গের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তো বর্গের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা তো সবাই চিনো। পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো 4 বাহুর যোগফল, ঠিক আছে? একটি বর্গের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তারপরে কি লিখছে দেখো, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলে দিছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হবে প্রস্থের 3 গুণ, মানে দৈর্ঘ্য যদি হয় আর এই প্রস্থ যদি x, দৈর্ঘ্য হবে কত? 3x, ঠিক আছে? 3 গুণ। আর বলে দিছে আবার ক্ষেত্রফলে আছে 1200 বর্গ মিটার। ক্ষেত্রফলে আছে 1200 বর্গ মিটার। তাহলে এই x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করা। x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমাটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা তাহলে মাহিন, মাশরাফি মাহিন, শুনো, এই যে আয়তকে আমরা যে লিখলাম যে সুষম মাশরাফি মাহিন, সুষম বহুভুজের এই বাহুর দৈর্ঘ্য সমান বৃত্তের ক্ষেত্রফল, এটার প্রমাণও আছে, বুঝছো? এটা প্রমাণ করতে হবে। প্রমাণ আবার একটু বড়, এটা সমান হয়, এটা প্রমাণ আছে, দেখবা এখানে নাই যে বাহুর দৈর্ঘ্য যে বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, এটার প্রমাণ উপরে দেখানো যায় আর কি, ঠিক আছে? প্রমাণটা আমাদের তোমাদের বইয়ে নাই। এখানে কি পাইছিলাম, আচ্ছা ওটা প্রমাণ করে দেখানো যায় আর কি, ঠিক আছে? বাহুর দৈর্ঘ্য, আচ্ছা ঠিক আছে, এটা করি আমরা এখন 21। ওটা প্রমাণ করা লাগবে না, আমরা ডাইরেক্ট লিখে ফেলছি আর কি, বুঝছো? নিলয় আর মাস, আচ্ছা এই প্রবলেম গুলা এত কথা বলে যে আজকে কোশ্চেন ঠিক মতো করা যায় না। এই তোমরা তো কথা বলো না, কোশ্চেন গুলো দেখা গেছে তোমরা ইয়া করতেছো, কোশ্চেন গুলো উপরে চলে যায়। অটিস্টিক বলা চুপ থাকে। এবার বেঁচে গেলাম, সাবাদা তো কি লাগে, এবার বেঁচে গেলাম না, বারবার কথা বলতেছো। রোহান বলছে মসজিদে গিয়ে জিলাপি দিতে, তো মসজিদে না গিয়ে আমারে দিয়ে দে, তাইলে তো হয়, আমি বসে বসে খাই। আচ্ছা ঠিক আছে, ওই কথা বলবো। হ্যাঁ তাহলে আমরা
মনে করি মনে করি বর্গের না আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ, মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ কি x, হ্যাঁ x কি করব, এখানে কি দেওয়া আছে বর্গ মিটার, x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে, সুতরাং দৈর্ঘ্য হবে 3x, 3 গুণ বলে দিচ্ছে না, দৈর্ঘ্য হলো 3x। তাহলে এক চলো আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে, তাহলে অতএব পরিসীমা, সুতরাং পরিসীমা বের করে কিভাবে, পরিসীমা ইকুয়াল টু 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। ঠিক আছে, এটা আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইনটু 4x মিটার সমান 8x মিটার। তাহলে এটাই x চলকের মাধ্যমে হয়ে গেল, x চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করা। ঠিক আছে, আচ্ছা তারপরে খ নম্বর দেখো, খ নম্বর কি বলছে, না 20 করা লাগবে না তো, 20 জ্যামিতি বাদ দিয়ে দিছি আর কি, এটা আদিত্য। ঠিক আছে, মারো, আচ্ছা ঠিক আছে পরে দিলে খাওয়াই, অসুবিধা নেই। 20 লাগবে না তো, এটা অনেকবারই বললাম। তারিকুল হাসান, ঠিক আছে, এটা তো একটা জ্যামিতি, এখানে তো পরিমিতিতে তো জ্যামিতি আসবে না, জ্যামিতি আলাদা থাকবে। স্টিকার কে দেয়, এগুলা কি দেয় রে, এগুলা দিবা না। ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা বর্গক্ষেত্রে, এবার বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কিন্তু এখানে লেখা আছে একটি বর্গের পরিসীমা, তোমরা কথা বলো না, দেরি হয়ে যাচ্ছে বুঝছো। স্যার 20 ইম্পর্টেন্ট ছিল, কে বললো তোমারে 20 তো বড়, 20 গুলো তো করাই না কোনো সময়। আদিত্য 20 ইম্পর্টেন্ট ছিল মানে, এটা কোনোদিন তো আইসি এরকম শুনি নাই। ঠিক আছে, 20 তো বাদই দিয়ে দিচ্ছে। ওটা সামান্তরিক একটা আয়তক্ষেত্র, ওই যে উপপাদ্যগুলো আছে দেখবা পিছনে, একটি সামান্তরিক ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র, সামান্তরিক ক্ষেত্র, আয়তক্ষেত্র অর্ধেক, এরকম আর কি। আচ্ছা বললে করাই দিতে পারি, অসুবিধা নাই, কিন্তু এটা দরকার হয় না আর কি। দেখাও যে এবিসি এর ক্ষেত্রের পরিসীমা এত, এর পরিসীমা কত, বৃহত্তর আয়ত হইতে দৈর্ঘ্য বস্তুর এত, এর পরিসীমা এত সমান। আচ্ছা খ, এক কথা বন্ধ, খ নম্বর বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল। আচ্ছা এখানে দেখো, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ দৈর্ঘ্য 3x, প্রস্থ হলো x। ঠিক আছে, এটা আমরা ক থেকে পাইছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x হয়, প্রস্থ 3x হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার, তাহলে ক থেকে পাই, ক থেকে, ক হতে, আর প্রস্থ x মিটার, তাহলে অতএব ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? 3x² বর্গ মিটার। প্রশ্ন মতে
এই যে 3x² হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আর বইয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে না 1200, বইয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 1200, তাহলে 3x² সমান 1200। আচ্ছা, তাহলে বা x² সমান 400, 3 দ্বারা ভাগ করে দিছি, তাহলে x হলো কত 20। এই আব্দুল্লাহ মোহাম্মদ নূর একটা সুন্দর কথা লিখছে, টাইম এন্ড এমবি ওয়েট ফর নাম, ঠিক আছে? তো তোমরা এমবি নষ্ট করে না, কথা বললে, ঠিক আছে? আচ্ছা, তাহলে x এর মান পেয়ে গেলাম 20। x কি ছিল? আয়তক্ষেত্রের প্রস্থ, তাহলে প্রস্থ হলো 20 আর দৈর্ঘ্য হলো, লেখো, সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ 20 মিটার এবং দৈর্ঘ্য অতএব আয়তক্ষেত্রের প্রস্থ 20 মিটার এবং দৈর্ঘ্য 3x, তো 3 × 20 মিটার সমান 60 মিটার। আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, কিন্তু আমাদের বের করতে বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে? বের করতে কি বলছে? কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আচ্ছা, এবার দেখো, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে এখানে শর্ত দেওয়া আছে বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পাইছি, সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এত মিটার, কত হলো 2 × 80, তাহলে 160 মিটার। এটা হলো আয়তক্ষেত্রের পরিসীমা। কিন্তু তাহলে প্রশ্নে বলা আছে কিন্তু আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান, তাহলে আমরা বলতে পারি তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 160 মিটার, ঠিক আছে? বর্গক্ষেত্রের পরিসীমা হবে তাহলে 160 মিটার। তাহলে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা মানে 4 বাহুর যোগফল, আর বর্গক্ষেত্রে 4টা বাহু তো সমান, এই জন্য বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য, সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 160 ডিভাইড বাই 4, তাহলে 160 ডিভাইড বাই 4 40 মিটার। এটা হলো বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য। তো বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাই না? সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 40, এত বর্গমিটার। বাহু স্কয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ারটা আমরা জানি বর্গমিটার, এটি आंसर। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম আমরা 1600 বর্গমিটার, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো গ নাম্বার কি বলছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, 1600 বর্গমিটার। আচ্ছা, তারপর দেখো গ নাম্বার। আচ্ছা, আয়তক্ষেত্রের বাইরের চারদিকে, এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আমরা পেয়েছি হলো ওই যে এখান থেকে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20, প্রস্থ হলো 60, আর সরি
প্রস্থ 20, দৈর্ঘ্য 60। ঠিক আছে? তো আয়তক্ষেত্রের বাইরের চারদিকে 1.5 মিটার চওড়া একটি রাস্তা আছে এবং রাস্তাটি তৈরি করতে 25 ইনটু 12.5 বর্গ সেন্টিমিটার তলা বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। মানে কয়টা ইট লাগবে রাস্তাটা বানাইতে? তলা তো বুঝো, ইটের তলা মানে এই যে এটা হলো ইটের তলাটা। ঠিক আছে? তো ইটের তলা যদি এটা হয়, ধরো ইটটা যে এখানে রাখবা, রাখলে যে জায়গাটুকু দখল করবে ওইটা হলো ইটের তলা। তো এখানে বলছে 25 গুণ 12.5 মানে কি? ইটটার দৈর্ঘ্য হলো 25 আর প্রস্থ হলো 12.5, এরকম ইট আর কি। ঠিক আছে? এরকম কয়টা ইট লাগবে আয়তক্ষেত্রের বাইরের চারদিকে রাস্তাটা তৈরি করতে? তাহলে আয়তক্ষেত্রের আচ্ছা, তাহলে এখানে আয়তক্ষেত্রটা আঁকো, একটা চিত্র আঁকো, আয়তক্ষেত্র আঁকো সবাই। ঠিক আছে? এটা হলো গ নাম্বার, একটা আয়তক্ষেত্র আঁকবা। হ্যাঁ, এটা ধরে না একটা আয়তক্ষেত্র। ঠিক আছে? আয়তক্ষেত্রের বলে দিচ্ছে কিন্তু বাইরের চারদিকে, কিন্তু ভিতরে না। ওই যে তোমরা পড়ছো না পাক সহ পুকুরের ক্ষেত্রফল, পাক সহ পুকুরের দৈর্ঘ্য, ওই ধরনের আর কি। আচ্ছা, এবার এই আয়তক্ষেত্রের বাইরের চারদিকে 1.5 মিটার একটি রাস্তা আছে। এই রাস্তাটা আঁকবো এরকম। ঠিক আছে? এই দিক দিয়ে দাও একটা রাস্তা, স্কেল দিয়ে আঁকবা তোমরা। ঠিক আছে? ঠিক আছে? এটা হলো রাস্তাটা চতুর্দিকে, এবং রাস্তাটা চওড়া হলো 1.5 মিটার। ঠিক আছে? এই ধরনের অঙ্ক তোমরা করছো আগে। তাহলে এটা হলো 1.5 মিটার, এই যে 1.5 মিটার, এটা 1.5, এইদিকে 1.5 মিটার, এইদিকে 1.5 মিটার, সব দিকে 1.5 মিটার করে চওড়া আছে রাস্তাটা। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু আমরা পাই কত? 60 আর আয়তক্ষেত্রের প্রস্থ হলো 20। ঠিক আছে? আচ্ছা, লেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 20 মিটার। ঠিক আছে? তাহলে অতএব আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আসলে দেওয়া আছে, বুঝছো? কোশ্চেনে আছে 1200 বর্গ মিটার। এখান থেকে না বের করলেও চলবে। ঠিক আছে? আর বের করতে পারো। সুতরাং ক্ষেত্রফল 60 গুণ বা 20 লিখতে কতক্ষণ, তাই না? তবে এটা না বের করলেও চলে। কেন? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো বইয়ে দেওয়া আছে, এখানে কোশ্চেনটার উদ্দীপকটাতে দেখো 1200 বর্গ মিটার দেওয়া আছে। ঠিক আছে? আর বের করলেও করতে পারো। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 গুণ 20 বর্গ মিটার, 1200 বর্গ মিটার। ঠিক আছে? আচ্ছা, এবার রাস্তা সহ, এবার খেয়াল করো, এটা সবাই জানো এগুলা। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে কিন্তু এটা এখান থেকে এই পর্যন্ত, তাই না? দেখো তো, এটা হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। ঠিক আছে? এটা কিন্তু রাস্তা বাদে। এবার রাস্তা সহ যদি দৈর্ঘ্য হয়, রাস্তা সহ কিন্তু এই যে এখান থেকে এই জায়গা থেকে এই পর্যন্ত। খেয়াল করছো সবাই? রাস্তা সহ হলে
এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত এদিকে রাস্তা আসছে, এদিকেও রাস্তা যোগ হবে। আর রাস্তা বাদে আমরা যেটা দৈর্ঘ্য আয়তক্ষেত্রে, আর পরটা রাস্তা সহ আয়তক্ষেত্র হইলে এদিকেও 1.5 এদিকে 1.5 যোগ হবে, তাই না? এটা সবাই জানো এগুলা। সুতরাং রাস্তা সহ কথা বলো না। এবার দেখো, এবার রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য ছিল হলো 60 এর সাথে যোগ হবে কত? 1.5 এই দিক দিয়ে, আবার এই দিক দিয়ে 1.5, তাহলে 1.5 দুই দিক দিয়ে হয়, এই জন্য 2 দ্বারা গুণ করে লেখা ভালো। আবার কেউ যদি লেখো 1.5 প্লাস 1.5 তাও কিন্তু হবে, ঠিক আছে? তো এটা একবার লিখে দিই 63 মিটার, ঠিক আছে? কারণ 1.5 কে 2 দ্বারা গুণ করলে 3 হবে, 3 আর 60 যোগ করলে 63। এবার রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ, রাস্তা সহ এটা লিখবা, রাস্তা সহ একই রকমই আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু, প্রস্থ হলো 20, যোগ হবে কত? 1.5 গুণ 2, এত মিটার। এটা হলো 23 মিটার, ঠিক আছে? এটা তো সবাই পারো, তাই না? এবার রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 63 গুণ 23, এত বর্গ মিটার। তাহলে এটা কত হয়? গুণ করো, 63 গুণ 23, ঠিক আছে? সিক্স থ্রি গুণ 23, তাহলে 1449 বর্গ মিটার, ঠিক আছে? এটা হলো রাস্তা সহ ক্ষেত্রফল। এই যে টোটাল একটা রাস্তা সহ ক্ষেত্রফল হলো এটা, আর রাস্তা বাদে শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে? এগুলো তোমরা সবাই জানো। সুতরাং রাস্তার ক্ষেত্রফল, ইকুয়াল টু 1449 মাইনাস, অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রফল টোটাল হলো রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফলটা মাইনাস করে দিবা, 1200 বর্গ মিটার মাইনাস, ঠিক আছে? 249 বর্গ মিটার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল শুধু, ঠিক আছে? আচ্ছা, তো রাস্তাটার ক্ষেত্রে 249 বর্গ মিটার, কিন্তু এবার এই রাস্তাটাকে ইট দ্বারা বাধাই করতে হবে। তো একটা ইটের তলার ক্ষেত্র হতে আছে, রাস্তা তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার তলা বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করতে। একটি ইটের তলার ক্ষেত্রফল 25 গুণ, একটি ইটের তলার ক্ষেত্রফল তাহলে এখানে লিখি, মুছে দিই, আচ্ছা এবার লেখো একটি ইটের তলার ক্ষেত্রফল, একটি ইটের তলার ক্ষেত্রফল তলার ক্ষেত্রফল 25 ইন্টু এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে? আচ্ছা, এখানে সেন্টিমিটার কিন্তু আছে। এখানে একটা জিনিস খেয়াল করবা, রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়েছি, তাই না? রাস্তার ক্ষেত্রফল পেয়েছি, আর হলো ইটেরও ক্ষেত্রফল পাইছি। নিয়ম হলো রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিলেই কিন্তু তুমি ইটের সংখ্যা পেয়ে যাবে। রাস্তার ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল, একটা ইটের ক্ষেত্রফল। কিন্তু এখানে দেখো
রাস্তার ক্ষেত্রফল দেয়া আছে বর্গ মিটার, রাস্তার ক্ষেত্রফল আছে কত বর্গ মিটার, আর হলো ইটের তলার ক্ষেত্রফল আছে বর্গ সেন্টিমিটার। তাহলে এটাকে বর্গ মিটার নিতে হবে অথবা এটাকে বর্গ সেন্টিমিটার নিতে হবে। ঠিক আছে, তখন যেটাই তোমরা করো, মানে মিটার আমরা জানি সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে 100 দ্বারা ভাগ করতে হয়, আর মিটার থেকে সেন্টিমিটার নিলে 100 দ্বারা গুণ করতে হয়। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা মিটার নিই, যেহেতু ওইগুলার নেই নাই, এখন 25 গুণ 12.5 এটার ভাগ করতে হবে 100 দ্বারা গুণ 100, এত বর্গ মিটার। এখানে কিন্তু দুইটা 100 কেন লিখলাম? একটা 100 হইলে মিটার থেকে সেন্টিমিটার গেল, বর্গ সেন্টিমিটার মানে কি সেন্টিমিটার গুণ সেন্টিমিটার, দুইটা সেন্টিমিটার কিন্তু। তাহলে ভাগ করার সময় 100 গুণ 100 দুইটা 100 দেওয়া লাগবে। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার থেকে বর্গ মিটার নিলে দুইটা 100 দ্বারা ভাগ করতে হবে, কারণ বর্গ সেন্টিমিটার মানে কি সেন্টিমিটার গুণ সেন্টিমিটার। তাহলে একটা 100 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার মিটারে গেল, আরেকটা 100 দিলে তখন দুইটা 100 মিলে বর্গ হয়ে যাবে। ঠিক আছে, এখন ভাগ করো, এটা একবারই ভাগ করে দিয়ে গুণ করে। হ্যাঁ, তাহলে 25 গুণ 12.5 এত ভাগ 1 লিখে 4টা শূন্য না, .03 এত বর্গ মিটার। আচ্ছা, তাহলে ইটের তলার ক্ষেত্রফল, তাহলে সুতরাং ইট লাগবে বা ইটের সংখ্যা। প্রশ্নটা কি বলছে? তলা বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো। সুতরাং ইটের সংখ্যা ইকুয়াল টু এই যে 249 ভাগ 0.03125 এত টি। ঠিক আছে, তো এটা ভাগ করে দাও, ভাগ করে দিলে কয়টা হয় দেখো, 249 ভাগ 0.03 তাহলে 7968 এত টি, এটাই आंसर। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা আশা করি এগুলা পারবা, তাই না? উদাহরণগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, উদাহরণগুলো করতে হবে। আরেকটা হলো ছুটি দেন কেন, এত তাড়াতাড়ি ছুটি কিসের বেটা? ও আচ্ছা, 10:30 বেজে গেছে, কি রে এত তাড়াতাড়ি সময় গেল কিভাবে? অনেক সময় চলে গেছে। আচ্ছা, গত ক্লাসে কি জানি বলে কি ছিল, কোন বোর্ড ছিল? এই যশোর বোর্ড, তাই না? যশোর বোর্ডের একটা অঙ্ক আছে, দেখো আমি তো 10টা বাজে দেখি 10টা 22 বেজে গেছে। যশোর বোর্ডের যশোর বোর্ড 19-এর 1-এর ক নাম্বারটা একদম পারে না, বললো 1-এর ক x³ প্লাস 9x³ y³ সরি উৎপাদক প্লাস x প্লাস y হোল কিউব, x প্লাস y হোল কিউব, এই অঙ্কটা আর কি। দেখো উৎপাদকের বিশ্লেষণ, এটা করে ছুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ, 2 মিনিট লাগবে। আচ্ছা দেখো, এটাকে আমরা কি করতে পারি, এই x³ প্লাস এই 9y³ কে আমরা ভাঙবো, 8y³ প্লাস x প্লাস y হোল কিউব প্লাস y³ ভাঙতে পারি না? দেখো 8y³ 8y আর y 9y³ হয়ে গেছে। আর এটা 8 কেন করলাম?
8 কলামে কারণে 8 কে আমরা কিউব করতে পারি, 2y হোল কিউব করা যায়, আর y কিউব তো আছে, ঠিক আছে, এটা কি কিউব করতে পারি, এটা আমরা কিউব করতে পারি। তাহলে এখানে দেখো এই যে x কিউব প্লাস 8 কে আমরা 2y হোল কিউব লিখতে পারি না, আর প্লাস এই এটা কোন সে এখনই সূত্র করতে পারো, ইচ্ছা করলে পরের লাইনেও করতে পারো। এই যে a কিউব প্লাস b কিউব, এটা পরের লাইনে একসাথেই করি, এখানে করে দিলেও কোনো অসুবিধা নাই। এই যে এটা একটা সূত্র, আবার এটা একটা সূত্র, ঠিক আছে। তাহলে এটাও a কিউব প্লাস b কিউব, ওইটাও a কিউব প্লাস b কিউব। a হলো এখানে x আর b হলো এখানে 2y, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার, সূত্র কি a কিউব প্লাস b কিউব সূত্র হলো a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আচ্ছা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab, a আর b হলো 2y প্লাস b স্কয়ার মানে 2y হোল স্কয়ার, ঠিক আছে। তারপরে প্লাস প্লাস দিয়ে আবার এটা এখানে a কিউব প্লাস b কিউব, এখানে a কিন্তু x প্লাস y টা হলো a, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b, এখানে a হলো x প্লাস y আর b হলো y, a প্লাস b ইনটু ইনটু মানে সেকেন্ড ব্র্যাকেট দিবা আর কি, আমি একটু নিচের দিকে লিখি, a প্লাস b ইনটু a স্কয়ার, a বলতে x প্লাস y, a স্কয়ার মাইনাস এটা হলো a আর এটা হলো b প্লাস b স্কয়ার। দেখো এটা বুঝছো কিনা সবাই? এই যে a কিউব প্লাস b কিউব, a হলো x প্লাস y আর b হলো y, a প্লাস b, a হলো x প্লাস y আর প্লাস b হলো এটা a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab, এই যে a হলো x প্লাস y, b হলো y, ab প্লাস b স্কয়ার। আচ্ছা এবার দেখো, এবার আমরা এগুলো ভেঙে দিই, আমরা গুণ টুন যোগ বিয়োগ এগুলো করো। এই যে দেখো এখানে তো প্রথমে হলো x প্লাস 2y যা আছে তাই থাকবে, আর এখানে দেখো এই যে x স্কয়ার এর মাইনাস 2xy, এটা হলো প্লাস 4y স্কয়ার গেল, এরপরে প্লাস এই যে এটা হলো x প্লাস 2y। এখানে একটা জিনিস খেয়াল করবা, এই যে এটাকে 9 কে আমরা এমন করে ভাঙবো যাতে এই যে x প্লাস 2y আর x প্লাস 2y এটা মিলে। এই যে দেখো এখানে x প্লাস 2y হবে আর এটা y এর সাথে যদি আরেকটা y যোগ করি তাহলে দেখো 2y হবে, অর্থাৎ এই দুটো মিলতে হবে জাস্ট, আর কিছু না, এটা আর এটা। আর এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারো, x প্লাস y হোল স্কয়ার x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, এটা গুণ করে দিলে মাইনাস xy মাইনাস y স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে। x প্লাস 2y x স্কয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কয়ার, তারপর প্লাস x প্লাস 2y, ব্র্যাকেটে দেখো এটা এটা কাটা যাবে, x স্কয়ার এই যে 2xy আর মাইনাস xy, তাহলে প্লাস xy প্লাস y স্কয়ার, ঠিক আছে। এই যে এখানে দেখো দুইটা রাশি, এটা একটা আর এটা একটা, মাঝখানে প্লাস, এই দুইটার মধ্যে কি কমন যায়? আবার এই দুইটার মধ্যে কমন যায় কি? আচ্ছা দুইটার মধ্যে কমন, দুইটার মধ্যে কমন যায় কি গেল বাপরে। আবার দেখো দুইটার মধ্যে আমরা কমন নিতে পারি x প্লাস 2y, কমন নিলে এখানে কি থাকে দেখো তো, এখানে দেখো x স্কয়ার মাইনাস 2xy প্লাস 4y স্কয়ার থাকে এখানে, আর ওটাতে থাকবে প্লাস x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, ঠিক আছে। এই দুইটা যোগ হয়ে গেল। আচ্ছা তাহলে এখন যোগ করে দাও, x প্লাস 2y আর এখানে দেখো কি থাকে x স্কয়ার 2x স্কয়ার, এই যে মাইনাস 2xy প্লাস xy, তাহলে মাইনাস xy 4y স্কয়ার আর y স্কয়ার প্লাস 5y স্কয়ার, এটাই आंसर, ঠিক আছে। এটা কি হলো, পড়ে গেল কেন?
আচ্ছা, তারপরে আচ্ছা, তারপরে দেখো আমরা শেষ করে দিচ্ছি। আচ্ছা, এটা গেল তো। এটা কিন্তু আবার অন্যরকম ভাবে আসে, খেয়াল করে মুছে দেবো আমি এখানে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি। এটা কিন্তু অন্যরকম ভাবে আসে, দেখো একটু। যেমন অনেক সময় থাকে এরকম যে দেখো x কিউব প্লাস 9y কিউব প্লাস এখানে যদি x মাইনাস y হোল কিউব থাকে তখন কি করবা? x মাইনাস y হোল কিউব থাকলে এখানে আসবে কিন্তু শুধু y, আর এই জায়গায় যাবে 8, বুঝছো? এখানে আসবে y, কারণ x প্লাস y কিউব, আর এখানে যদি 8 দাও তাহলে মাইনাস y প্লাস 2y হবে। তাহলে মাইনাস এটা যেমন 8 হইছে না, আর এখানে দিছি মাত্র 8y, আর এটা রাখছি 8y, এটা দিছি y, আর এখানে হবে y, এখানে হবে 8y। ঠিক আছে, এটা খেয়াল করবা। তাহলে এটা AW করবা, ঠিক আছে? আরো আসে, এটা চেঞ্জ করে আসে, এখানে চেঞ্জ করে আসে। তারপরে করবা হলো x কিউব মাইনাস 9y কিউব প্লাস x প্লাস y হোল কিউব, এটা করবা। তারপরে x কিউব মাইনাস 9y কিউব প্লাস x মাইনাস y হোল কিউব, এটা করবা। ঠিক আছে, চিহ্নগুলো চেঞ্জ করে দিছি আর কি, এক এক জায়গায় এক এক জায়গায় চারটা। ঠিক আছে, তাহলে এটা তো আমি করে দিলাম, এটাও করবা AW, এই চারটা AW থাকবে। ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, তাহলে তোমাদের সৃজনশীল 2টা, আর ওই যে মারুফ একটা অঙ্ক বলছিল, সময় চলে এসেছে। মারুফ, তোমার অঙ্কটা আগামী ক্লাসে করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? মনে করা দিবা আমাকে। তাহলে ঠিক আছে, যশোর বোর্ড গেল, এবার বরিশাল বোর্ড 19, বরিশাল এই চারটা অঙ্ক থাকবে, এই চারটা। আর বরিশাল 19 3টা, 1 2 3। ঠিক আছে, 2টা সৃজনশীল আর এই চারটা অঙ্ক, আর বরিশাল বোর্ড 19 এর 3টা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।